হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও হলো ভাই অনেক ইন্টারেস্টিং ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা হলো যে আমাদের দেশের যে এই বর্ণ হইতেছে, এই যে ইন্ডিয়া আমাদের সাথে এতগুলো করতেছে, এটা নিয়ে আমাদের ভাই একটা ভিডিও লঞ্চ করছে বয়কট ইন্ডিয়া। আর আমি চাই ওটা আমাদের রিয়াকশন দিতাম, আর রিয়াকশন দিলে বুঝতে এটা আমি মনে করি যে ওটা আমাদের রিয়াকশন দেওয়া দরকার। কারণ আমার দরকার, কারণ একটা জিনিস ভাই আমাদের দেশে বারবার একই কাজ করতেছে ইন্ডিয়ার সাথে। আমরা ইন্ডিয়ারকে খুব আপন ক্লোজ ভাবি, কিন্তু তারা আমাদেরকে পাবে না, জাস্ট নামের শো। আপনার প্রত্যেকটা ফ্রেন্ড থাকলে কিছু না কিছু বন্ধু থাকে যে সামনাসামনি খুব ক্লোজ বন্ধু, কিন্তু আফ্রিকা আপনার শত্রু, এরকম থাকে কি সামনাসামনি বন্ধুত্ব ইন্ডিয়া আমাদের বন্ধুত্ব, কিন্তু আফ্রিকা আমাদের শত্রু। এন্ড আরো আগে একটা আমি আর্টিকেল পড়ছিলাম, আর্টিকেল একটা লেখা ছিল হচ্ছে আমাদের দেশের সবথেকে বড় শত্রু হলো ইন্ডিয়া। আমাদের দেশের যে প্রজন্ম সেটা বুঝতে পারবো, তাহলে সেই জাতির শ্রেষ্ঠ সন্তান। তো এটাই কেন বলা হয়েছিল বাসানি, বুঝতে পারছেন? কারণ বাসানি ভাই বাংলা স্বাধীন হওয়ার অন্যতম একটা কারণ বাসানি। সো তার উক্তি বুঝতে পারছেন, তার উক্তি ভাই মিথ্যে হইতে পারে না। এন্ড এখন হারে বাংলাদেশ টের পাইতেছে তার কথাটা কতটুকু যুক্তি ছিল। তো আমি বেশি দূর হতে চাই না, চলো এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি চাই যে আমি আমাদের বাইরে ভিডিওটা দেখতাম, এন্ড ভিডিওর মধ্যে কি বলে এন্ড কোন টপিক নিয়ে বলে এটা আমরা মানার চেষ্টা করবো। এন্ড বয়কট ইন্ডিয়া লিখে দিচ্ছে, যেমন বয়কট ইন্ডিয়া যতগুলো পণ্য আছে সব বয়কট করে দেবো। এন্ড আমি মনে করি যে এই ভিডিওর মধ্যে এরকম কিছু কথা বলবে। তো আমি বেশি দেরি করতে চাই না, চলো আমরা দেখে আসি ভিডিওটা। আর পরে রাখি, আমার চ্যানেল নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দেবেন। চলো আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলকে ডুবিয়ে ৮ জেলার ২৯ লক্ষ মানুষকে ক্ষতিগ্রস্ত করে এখন ভারত বলছে বাঁধ খোলার কারণে নাকি বাংলাদেশে বন্যা হয়নি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে দাবি করা হয় ডুম্বুর বাঁধ খুলে দেয় বাংলাদেশে বন্যা হয়েছে এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি, কারণ এটি সঠিক নয়। দিল্লি থেকে এমন খবর প্রচারের সময় ভারতের অপর প্রান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হাওড়া নদীর বাঁধসহ সড়কের ৮টি স্থান ভেঙে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। দুই উপজেলার ৭ ইউনিয়নের ৩৪ গ্রাম প্লাবিত হয়েছে। চীনের দুঃখ হোয়াংহো, আর আমাদের দুঃখ আমাদের প্রতিবেশী ভারত। তাদের মতো বন্ধু থাকলে আসলে শত্রুরা লজ্জা পেয়ে যায়। সময় এসেছে, ঠিক আমি বলছিলাম না আমাদের বন্ধু নামে ওরা শত্রু, আমি একটু আগে বলছি কথাটা, দেখেন ভারতকে চূড়ান্ত পর্যায়ের বয়কট করার। কারণ এই ভারত আমাদের যে পরিমাণে ক্ষতি করেছে, কোনো শত্রুর সঙ্গে এত ক্ষতি করে না। প্রথমে বলছি তিস্তার কথা। তিস্তার পানি প্রত্যাহারের আগে এর খবর জানায় না ভারত। হোয়াট দ্য ফাক, এরকম হোয়াট আমার কাছে স্কুল একটা স্কুল ভাই, এটা স্কুল পড়ে গেল যেমন। হ্যাঁ এটার দিকে আবার একটা প্রতিষ্ঠান পড়ে যেতেছে ভাই, একটা প্রতিষ্ঠান পড়ে যেতেছে। বুঝতে পারছো বাংলাদেশের ভয়াবহ অবস্থা কিরকম? মহিলাটা পড়ে গেছে রে, এই মহিলাটা পড়ে গেছে রে, আল্লাহ পড়ে গেছে। এই মহিলাটা পড়ে গেছে। Imagine creating an engaging video with one click. People absorb 10 times the amount of information. কোন রকম আগাম বার্তা ছাড়া গজলডোবা ব্যারেজ ব্যবহার করে একতরফা সুবিধা নেয় তারা। একসময় রেডিও লিংকের মাধ্যমে বাংলাদেশকে বন্যার আগাম খবর জানালেও গত ২৬ বছর ধরে এ নিয়ে বাংলাদেশকে কোনো রকম সাহায্য করে না ভারত। প্রতি বছর আচমকা বন্যায় দেশের মানুষের পেঁয়াজ, রসুন, বাদামের মতো অবাধি ফসল তলিয়ে যায়। ২ একর জমি লিজ নিয়ে ফসল আবাদ করলেও অকাল বন্যায় নষ্ট হয়ে গেছে সব। এখন ৩ থেকে ৪ ফুট বালুর নিচে ঢেকে আছে তার কষ্টের ফসল। বন্যা আসে একেবারে বালা পড়ি, এমন ক্ষতি হচ্ছে আর বন্যায় ৯৯০ হেক্টর আমন ধান ও ২০ হেক্টর জমির সবজি ক্ষেত তলিয়ে যায়। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। তলিয়ে গেছে সবজি ভান্ডার খ্যাত চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত, আমন ধানের বীজতলা ও মাছের খামার। ফসল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকেরা। বেগুন পাট সব তলিয়ে গেছে, আর কৃষি জমির ধান বীজ ফলছিলাম আর কি, বীজগুলো সব নষ্ট হয়ে গেছে। এই প্রায় ১-১.৫ লক্ষ মানুষের ফিশারির ক্ষতি হবে,
কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। 2021 সালের একদিনের হরকা বন্যায় চুরমার হয়ে যায় তিস্তা তীরবর্তী গ্রামের পর গ্রাম। ঠিক যেমনটি এবার আমাদের ফেনী এবং নোয়াখালীর দিকে করা হলো, একইভাবে 2021 সালেও আগে থেকে সেই খবর জানানো হয়নি বাংলাদেশকে। ফলে সে সময়ও চরম বিপাকে পড়ে আমাদের তিস্তা পাড়ের মানুষেরা। ভারতের গজলডোবা ব্যারেজের 54টি গেট সবকয়টি খুলে দেয় লালমনিহাটের দোয়ানিতে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়ার পরও ফ্লাড বাইপাসের ফ্লাড ফিউজ ভেঙে প্রবল বেগে পানি ঢুকে পড়ে লোকালয়ে। সেবারের ফ্লাড বাইপাস বিধ্বস্ত হওয়ার অনেক ক্ষতি এখনো বয়ে বেড়াচ্ছে নদী পাড়ের মানুষ। বর্তমানে ওই অঞ্চলের বৃষ্টিপাত বিশ্লেষণ করে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কখন এই নদীর পানি বাড়তে পারে, কখন কমতে পারে। হিমালয় থেকে নেমে আসা তিস্তা নদীর 4.5 লাখ কিউসেক পানি নিঃসরণ ক্ষমতার তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প বাংলাদেশ নির্মাণ করে উত্তরের জেলা লালমনিহাটের দোয়ানিতে। আর এর ঠিক 72 কিলোমিটার উজানে ভারত 6.5 লাখ কিউসেক পানি নিঃসরণ ক্ষমতার গজলডোবা ব্যারেজ নির্মাণ করে একতরফাভাবে অভিন্ন এই নদীর পানি নিয়ন্ত্রণ করছে। এরপর রয়েছে ফারাক্কাবাদ। পূর্বে বাংলাদেশের ক্ষতি হয়, ভারত এমন কোনো কাজ বাংলাদেশে না করার প্রতিশ্রুতি দিলেও কথার বরখেলাপ করে ফারাক্কাবাদ নির্মাণ করে। ফারাক্কা বাঁধের ফলে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়। শুষ্ক মৌসুমে বাংলাদেশ ন্যায্য পানি থেকে বঞ্চিত হয়। পলি জমির নদীতল ভরাট হয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপ সহ্য করতে পারছে না নদী, ফলে বন্যায় কবলিত বাংলাদেশ। তেমনি শীত মৌসুমে পানির প্রবাহ বন্ধ করে দেয়ায় বাংলাদেশ মারাত্মক পানি শূন্যতার সম্মুখীন হচ্ছে, যা আমাদের সার্বিক জীবনযাত্রা ও উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করছে। শুকনো মৌসুমে হ্রাসকৃত পানি প্রবাহের ফলে বাংলাদেশের 1/3 এলাকার কৃষিক্ষেত্র মারাত্মক সংকটের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে হার্ডিং ব্রিজ সেতুর কাছে পানি প্রবাহ সর্বকালের সর্বনিম্ন 14 ফুটের নিচে নেমে আসায় জমির ফসল বিনষ্ট হচ্ছে এবং এর ক্ষতির পরিমাণ 2020 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 100 কোটি টাকা বলে জানা যায়। এছাড়া সেচের পানির অভাব, জমির আর্দ্রতা হ্রাস ও জমিতে লবণাক্ত বৃদ্ধির ফলে 2020 সাল পর্যন্ত দেশের গঙ্গাবাহিত 50 লক্ষ একর জমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিভিন্ন তথ্যে জানা যায় 1976 সাল থেকে 1992 পর্যন্ত শুধুমাত্র কৃষি ক্ষেত্রেই বাংলাদেশ প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছে বছরে 500 কোটি টাকারও অধিক। আর এই সব কিছুর জন্য একমাত্র দায়ী ভারত। সঙ্গে প্রাকৃতিক ও নীতিসম্মত এই প্রবাহ থেকে বঞ্চিত হওয়ার কারণে পরোক্ষভাবে বাংলাদেশের ক্ষতি প্রায় 2300 কোটি টাকা। এতেই বোঝা যায় বাংলাদেশের অর্থনীতিতে ভারতের দেয়া ফারাক্কাবাদ কতটা ভয়াবহ প্রভাব ফেলেছে। আর পরিবেশগত ক্ষতির বিষয়ে কি বলবো? হুগলি নদীর উজান স্রোতে একদিকে যেমন বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ত পানির অনুপ্রবেশের কারণে সুন্দরবন অঞ্চলের বিরাট একটি অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে, অন্যদিকে এই বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন এলাকায় লবণাক্ততা বৃদ্ধির প্রেক্ষাপটে সেখানকার প্রধান অর্থকারী গাছ সুন্দরী ধ্বংসের মুখোমুখি। পরিবেশ বিজ্ঞানীদের ধারণা সুন্দরবনের 60% বনজ সম্পদের এই মূল্যবান বৃক্ষের সঙ্গে গেওয়া, কেওড়া ইত্যাদি গাছ উল্লেখযোগ্য হারে বিনষ্ট হয়ে যাচ্ছে একমাত্র ভারতের এই ফারাক্কা বাঁধের কারণে। সঙ্গে গঙ্গা নদীর উপর ভারত যে বাঁধ নির্মাণ করেছে তা আন্তর্জাতিক রীতি বহির্ভূত। মূলত এটি আন্তর্জাতিক আইনের একটি সুস্পষ্ট লঙ্ঘন। ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আন্তর্জাতিক নদী গঙ্গাকে প্রাকৃতিক ও স্বাভাবিক পানি প্রবাহের উপর নিয়ন্ত্রণ আরোপ করছে। ভারত বয়কটের আরও একটি প্রধান কারণ সীমান্ত হত্যা। 2011 সালের 9 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আটশরিয়া গ্রামের হাবিবুর রহমান নামক এক ব্যক্তিকে ভারতীয় সীমান্তে গরু পাচারকারী সন্দেহে বিএসএফ এর জওয়ান হাত পা বেঁধে রাইফেলের বাট ও লাঠি দিয়ে নির্মমভাবে পেটায়। বিএসএফ এর জওয়ানরা তার কাছে 2000 টাকা, 5টি টর্চলাইট ও একটি মুঠোফোন দাবি করে, কিন্তু সেগুলো দিতে তিনি অস্বীকৃতি জানালে বিএসএফ এর সদস্যরা তাকে অমানবিক নির্যাতনের পর সারা রাত তাকে বেঁধে রাখে এবং পরদিন 10 ডিসেম্বর ভোর 4:30টার দিকে আবারও নির্যাতন চালায়। বিএসএফ এর জওয়ানরা তার পরনের লুঙ্গি খুলে ছিঁড়ে 2 টুকরো করে লাঠির সঙ্গে হাত বেঁধে তাকে প্রচুর মারধর করে। তারা মোট 7 জন মিলে রাইফেলের বাট ও লাঠি দিয়ে তার পুরো শরীরে বেধড়ক পেটায়। এই সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে বাধা অবস্থায় তাকে সীমান্তের পাশে একটি সরিষা ক্ষেতে ফেলে যায়। এই ঘটনাটি আবার তারা মোবাইল ফোনে রেকর্ড করে 11 মিনিট ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেয়। এরপর বাংলাদেশ থেকে চরম প্রতিবাদ দেখা দিলে পরবর্তীতে ওই 7 জনের শাস্তি হিসেবে ভারতীয় আদালত তাদের মাত্র 79 দিনের জেল দিয়েছিল, যা প্রমাণ করে স্বয়ং ভারত সরকার আমাদেরকে মানুষ মনে করে না। এই সীমান্ত নির্যাতনের ঘটনা যখন আলোচনার তুঙ্গে, তখনই 20 জানুয়ারি কুমিল্লার দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের দলকুইয়া গ্রামের সীমান্ত থেকে অপহৃত হন টহলে থাকা বিজিবি। 21 জানুয়ারি তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। অপহৃত বিজিবি সদস্যকে ফেরত দেওয়ার মাত্র 2 ঘন্টা পরই যশোরের সারসা উপজেলার ধন্যাখোলা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন
রাশেদুল নামে এক বাংলাদেশি। যদিও সীমান্ত হত্যার ঘটনা বাংলাদেশে সেবারই প্রথম না। 2011 সালের রিপোর্ট অনুযায়ী 2009 থেকে 2012 এই 3 বছরে বিএসএফ এর হাতে 203 জন বাংলাদেশি নিহত হন। এ সময় বিএসএফ এর হামলায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন 987 জন, অপহরণের শিকার হয়েছেন অন্তত 1000 জন এবং নিখোঁজ হয়েছেন 200-রও বেশি মানুষ। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের 947 আন্তর্জাতিক সীমানা পিলারের কাজ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় আমাদের ফেলানিকে হত্যা করে তার লাশ কাঁটাতারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাখার পর ভারতে নিয়ে যাওয়া হয়। এছাড়াও বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশি নারী ও শিশু হত্যা সহ বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে কর্মরত কৃষককে পর্যন্ত হত্যার অভিযোগ রয়েছে। বিষয়টি মনে রাখা প্রয়োজন, ভারত আমাদের মানুষদের সব সময় হত্যা করবে, এটা কখনো বন্ধ হবে না। অতএব ভারত বয়কট করবেন না কেন আমাকে বলুন। ভারত বয়কটের আরও একটি প্রধান কারণ শেখ হাসিনা। এই শেখ হাসিনার কারণে ভারত আমাদের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করতে পারত। আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ। এই শেখ হাসিনার কারণে ভারত বিগত 1.5 দশক যাবৎ আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে যাচ্ছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। ক্ষমতাসীনদের প্রতি ভারতের নিরঙ্কুশ সমর্থন এদেশের মানুষকে শুধুমাত্র ভোটের অধিকার থেকেই বঞ্চিত করেনি, সঙ্গে একটি কর্তৃত্ববাদ শাসনের দিকে ধাবিত করেছে। এই সুযোগে ভারতের অর্থনৈতিক আগ্রাসন আমাদের দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছিল। বাণিজ্যিক অসমতা ছাড়াও ভারতীয়রা দেশের বিভিন্ন ক্ষেত্রে বৈধ অবৈধভাবে কাজ করে প্রতি বছর বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছিল। ভারতের বিনিয়োগ এবং যৌথ উদ্যোগ ইত্যাদি বেড়েই চলেছে। খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্যের ব্যাপারে ভারতের ওপর নির্ভরশীলতা বিভিন্ন সময়ে দেশের মানুষকে বিপদে ফেলেছে। ভারতের সমর্থন এবং সহযোগিতার জন্য শেখ হাসিনা সরকার এমন একটা নতজানু অবস্থানে পরিণত হয়েছিল যে যার কোনো তুলনা হয় না, এবং ভারত এর সুযোগ নিয়ে যাচ্ছে তাই ব্যবহার করেছে। মনে রাখতে হবে, এমন কোনো খাদ্য বা ব্যবহার্য পণ্য নেই যা ভারত থেকে বাংলাদেশে আমদানি করা না হয়। আমদানি যতটুকু করা হোক তার চেয়ে বেশি আসে চোরাই পথে। সব মিলে বিশাল অঙ্কের বাণিজ্য হয় ভারতের। অথচ ভারতীয় পণ্য যা কিছু বাংলাদেশে আমদানি হয় তার প্রায় সবই আমরা উৎপাদনে সক্ষম। অতএব ভারতের মুখোপেক্ষী হবার কোনো কারণ নেই। বয়কট ভারতীয় পণ্য। মনে রাখতে হবে, আমরা নয়, ভারত আমাদের উপর নির্ভরশীল। ভারতের কাছ থেকে চাল, গম ও পেঁয়াজের মতো জরুরি এসব পণ্য আমদানিতে শীর্ষ সারিতে রয়েছে বাংলাদেশ। 2021-22 অর্থবছরে দেশটির মোট রপ্তানিকৃত কৃষি পণ্যের 11.46% ক্রেতাই ছিল বাংলাদেশ। শুধুমাত্র 2023 সালে বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন ভালো হয় ভারত হতে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণে এতে ভারতীয় পেঁয়াজ কৃষকরা বিপদে পড়ে যায়। শেষমেশ 2 টাকা কেজি দরে ভারত পেঁয়াজ বিক্রি করে, যে কারণে পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনও করেছিল মহারাষ্ট্রের পেঁয়াজ কৃষকরা। অপরদিকে রেমিটেন্স আয়ে ভারতের 4র্থ বড় উৎস হলো বাংলাদেশ। 2023 সালের হিসাব অনুযায়ী বিগত অর্থ বছরে বাংলাদেশ থেকে $4,040 রেমিটেন্স গিয়েছে ভারতে। 10 লাখেরও বেশি ভারতীয় বাংলাদেশে চাকরি করছে। প্রতি বছর বাংলাদেশি রোগীরা ভারতের চিকিৎসা সেবা নিতে গিয়ে প্রায় $500 মিলিয়ন খরচ করে। 2022 সালে ভারত পর্যটন খাতে আয় করেছে 1,34,543 কোটি রুপি। আর এখাতে ভারতের এই সাফল্যে শীর্ষ 3 দেশের একটি হলো বাংলাদেশ। তাই ভারতীয় পণ্য সহ ভারতকে বয়কট করলে ভারতকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে, আর এটি আমাদের করতেই হবে। ভারত বয়কটের আরও একটি প্রধান কারণ ট্রানজিট চুক্তি। আসামে কলকাতা বন্দর দিয়ে 1400 কিলোমিটার পথ অতিক্রম করে একসময় পণ্য পরিবহন হতো। অথচ 2018 সালে 2 দেশের মাঝে স্বাক্ষরিত ট্রানজিট চুক্তির মাধ্যমে এখন বাংলাদেশের ভেতর দিয়ে 520 কিলো রাস্তার ট্রানজিট সুবিধা পাওয়ায় 880 কিলো রাস্তা কমেছে ভারতের। আবার কলকাতা বন্দর থেকে ত্রিপুরার দূরত্ব 1600 কিলো থেকে নেমে এসেছে 400 কিলোতে। এতে ভারতের সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে। অথচ ট্রানজিট মাসুল হিসেবে ভারতকে প্রতি মেট্রিক টন বাবদ দিতে হচ্ছে মাত্র 554 টাকা, আর প্রতি কিলোমিটার সড়ক ব্যবহারে খরচ হবে মাত্র 2 টাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রানজিটের ক্ষেত্রে মোট 13টি রুট রয়েছে। এই রুটগুলো ব্যবহারে ভারতের 12 থেকে 76% খরচ কমা সম্ভব। এত সুবিধা দেওয়ার পরেও নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের জন্য ভারত আমাদের কোনো সুবিধা দিচ্ছে না। ভারতের চিকেন নেক নামক খ্যাত অঞ্চলের মধ্য দিয়ে মাত্র 12 থেকে 20 কিলো রাস্তার ব্যবহার করলেই নেপাল ও ভুটানে পণ্য প্রেরণ করতে পারে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের কাছ থেকে 520 কিলো রাস্তার ট্রানজিট পেলেও বাংলাদেশকে মাত্র 15 থেকে 20 কিলো রাস্তার ট্রানজিট দিতে অনীহা ভারতের। বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যবর্তী এই পণ্য আদান প্রদানের পথ সুগম হলে ভারতের মধ্যস্থতা ছাড়াই বাণিজ্যিকভাবে লাভবান হতে পারত বাংলাদেশ। বর্তমানে এই ভারত, নেপাল ও ভুটানে
একচেটিয়া ব্যবসা করছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের জন্য ভারতকে নিয়মিত মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ। এখানে ভারতের 80% সুবিধা নেওয়ার ব্যাপারে বন্দর বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম মনে করেন ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। তার মতে ভারতের $100 বেচে গেলে $50 পাওয়ার এখতিয়ার রাখে বাংলাদেশ। আবার এক্ষেত্রে রাজস্ব মুদ্রা হিসাবে ডলারের পরিবর্তে টাকার ব্যবহারও ভারতকে একচেটিয়া সুবিধা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতকে বয়কট করার আরও একটি প্রধান কারণ, ভারত একটি চোর। ভারত আমাদের সঙ্গে আকাশ সীমায় চুরি করেছে। বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ, অথচ তার রাজস্ব নিচ্ছে ভারত। অনেক ক্ষেত্রে বাংলাদেশের আকাশ ব্যবহারের প্রমাণ পেলে বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি। আধুনিক রাডার না থাকায় স্বাধীনতার পর থেকে এমন বহু ঘটনায় কয়েক হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে দেশ, আর এই সুযোগ নিচ্ছে ভারত। আধুনিক রাডার থাকায় বাংলাদেশের আকাশসীমা চুরি করছে দেশটি। বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে যেসব দেশের বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে হয়, আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন $500 পরিশোধ করতে হয় সেসব দেশকে। কিন্তু বাংলাদেশ এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ আধুনিক রাডার না থাকায়। ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে ওড়া বিমান ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না বাংলাদেশ সিভিল এভিয়েশন। দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে 95% বাণিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোনো ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যবহার করে চার্জ পেয়ে যায় ভারত। ভারতের রাডার থেকে সিগন্যাল রেজিস্টার করা হয়, তাই এসব বিমান থেকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত। সঙ্গে বাংলাদেশের আকাশসীমার স্পর্শকাতর তথ্যগুলো পেয়ে যায় ভারত। আমাকে বলুন, ভারতের মতো এমন চোরের সঙ্গে সম্পর্ক রাখা কতটা যৌক্তিক? ভারতের চুরির আরও একটি নমুনা হচ্ছে বাংলাদেশি পণ্যের জিআই সত্ত্ব ভারত তার নিজের নামে করেছে। বাংলাদেশি পণ্য ফজলি আম, নারকেলের মোয়া, সুন্দরবনের মধু, রসগোল্লা এবং নকশি কাঁথার জিআই সত্ত্ব ভারতের কাছে। এছাড়া টাঙ্গাইলের শাড়ি ও জামদানি শাড়ির জিআই সত্ত্ব ভারতের নামে। চিন্তা করুন, আমাদের পণ্যকে সারা বিশ্বে তারা নিজেদের পণ্য হিসাবে পরিচয় দিচ্ছে। সুন্দরবনের সিংহভাগ বাংলাদেশের। বাংলাদেশেই প্রতি বছর 300 মেট্রিক টন মধু আহরণ করা সম্ভব। সব বিবেচনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও ভারতের পশ্চিমবঙ্গের বন উন্নয়ন কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে জিআই পণ্য হিসেবে মধুর আন্তর্জাতিক সনদ পেয়েছে ভারত, অথচ তার হকদার ছিলাম আমরা। ভারতের ক্ষমতার প্রভাবে আমরা কতটুকু অবদমিত হয়েছি চিন্তা করুন। শেখ হাসিনা বাংলাদেশকে মূলত ভারতের গোলাম বানিয়ে রেখেছিল। বাংলাদেশের ইলিশ সহ বিভিন্ন পণ্য দেশের মানুষের প্রয়োজন মেটানোর আগে ভারতে রপ্তানি করে। দেশে ইলিশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে দায়ী এই অপরিকল্পিত রপ্তানি। গত কয়েক বছর ধরে দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল আওয়ামী লীগ সরকার। গত পুজোর সময় ভারতে যে ইলিশের প্রথম চালান গিয়েছে, একই সময় তার চেয়ে বেশি দামে ইলিশ কিনতে হয়েছে বাংলাদেশের মানুষকে। এটাই হলো হাসিনা, আর এটাই হচ্ছে ভারত। অতএব ভারতকে বয়কট করা এখন আর কোনো সময়ের দাবি না, এটা করতেই হবে। নিঃসন্দেহে ভারতের একটি সুতাকেও ইনিয়ে বিনিয়ে সমর্থন দেওয়ার অর্থ দেশের সঙ্গে সরাসরি বেইমানি করা। সো বয়কট ভারত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও ভাই, অজানা এতগুলো তথ্য দিয়ে দিল। আমি বললাম না ভাই, তার ভিডিও দেখলে অনেক কিছু তথ্য পাওয়া যায়, অনেক কিছু জানা যায়। এন্ড আমি ভাই পুরাই শকড, এতগুলো শুনে, এতগুলো আয়োজন বা এতগুলো করছে। টোটাল নির্যাতন বাংলাদেশে কেমনে করে। এন্ড শেখ হাসিনা সরকার বাংলাদেশকে আসলে গোলাম বানিয়ে রেখেছিল ভারত সরকারের হাতে। তো আমি বলতে চাই যে আমরা সবার থেকে বয়কট করি, ইন্ডিয়া যত পণ্য সব বয়কট করি। ইন্ডিয়া আমাদের শত্রু, বরংস পাকিস্তান আমাদের বন্ধু। এখন কথা আসলে যে পাকিস্তান আমার কি বন্ধু। এন্ড আমাদের কোনো কিছু হইলে আমাদের যে প্রবাস ভাই আছে না, যে প্রবাস ভাই বা আমার অনেক ফ্রেন্ড প্রবাস আছে বা অনেক প্রবাস ভাইয়ের আছে, আমাদের ওই ভাইয়েরা যদি প্রবাসে কিছু হয় বা সাধারণ কিছু একটা বিপদে পড়ে, তাহলে আগে দিয়ে ওই পাকিস্তানিটাই সাহায্য করে বাংলাদেশিকে। ইন্ডিয়ার কোনো কেউ সাহায্য করে না। তারা তাদের মধ্যে ছোট থাকে, বাংলাদেশিকে তারা কেয়ারই করে না। এন্ড একমাত্র যদি সাথে দেয় তাহলে বাংলাদেশি এন্ড পাকিস্তানি দুজনকে সাহায্য করে। এন্ড আমরা পাকিস্তানকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে শেখ হাসিনা সরকার যে বাংলাদেশের একমাত্র শত্রু পাকিস্তান। বাট এখন কে পার্সোনালি আমি বলতেছি যে বাংলাদেশের একমাত্র শত্রু ভারত, ইন্ডিয়া। তো আমি আরেকটা বলতেছিলাম যে মৌলানা ভাসানীর ডায়লগ, বাংলাদেশের চিরশত্রু ভারত। এই কথাটা যে জাতি জানতে পারবে সে জাতির সূর্য সন্তান। তো বুঝতে পারছো, বয়কট ভারত, বয়কট ভারতের পণ্য। আল্লাহ হাফেজ।